হকচকালো মেয়েটা, একই বাসর ঘরে ঢুকেই কোনো কথা না বার্তা না জামা কাপড় খুলে ছোড়াছুড়ি শুরু করেছে কেন ছেলেটা? তবে কি এসেই অ্যাকশনে নেমে যাবে? ঢোক গিলল পূর্বাশা। হৃদয় অজানা আশঙ্কার সঞ্চার হল মেয়েটার। পূর্বাশা নিজের বাড়ানো পা জোড়া আবার গুটিয়ে নিল। ঢোক গিলে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল জায়ানের পানে। কি করতে চাইছে কি ছেলেটা? জায়ান লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল পূর্বাশার দিকে, ধপ করে বসল বিছানায় মেয়েটার পাশে। কেঁপে উঠল পূর্বাশা, আর চোখে একবার জায়ানকে পরখ করে নিজের স্থান থেকে একটু সরে বসল। জায়ান দেখল তা, কোনো কথা বার্তার আদান প্রদান না ঘটিয়েই হুট করে সে ধরল পূর্বাশার হাত, টেনে তুলে বসালো তার কোলে। চকিত হল পূর্বাশা, কণ্ঠ থেকে কোনো শব্দ বের করার আগেই শক্ত করে জায়ান জড়িয়ে ধরল মেয়েটাকে, অস্থির ভঙ্গিতে মুখ গুজল তার ঘাড়ে। হৃদস্পন্দন বেড়ে গেল পূর্বাশার, নিজ অঙ্গে কোনো পুরুষের এত গভীর স্পর্শে ঝড় উঠল মেয়েটার বক্ষস্থলে। অজানা অদ্ভুত এক শিহরণে শিউরে উঠল পূর্বাশার সর্বাঙ্গ। অস্বস্তিতে আশ্বাস করে উঠল মেয়েটা। আমতা আমতা করে বলল, কি করছেন কি, ছাড়ুন আমাকে। জায়ান ছাড়ল না পূর্বাশাকে, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, এত কথা বলো না তো, আগে আমার হৃদয় শান্ত করতে দাও। ভ্রু কুচকাল পূর্বাশা, এভাবে সা পে র মতো পেঁচিয়ে ধরে আবার হৃদয় ঠান্ডা হবে কিভাবে? পূর্বাশা খানিকটা অবাক কণ্ঠেই বলল, মানে? জায়ান আরও গাঢ়ভাবে মুখ ডুবাল পূর্বাশার ঘাড়ে। মৃদু কণ্ঠে বলল, এই যে এতদিন তোমার থেকে দূরে ছিলাম, হৃদয়টা অশান্ত হয়েছিল বড্ড। আজ তোমায় বুকে জড়িয়ে ধরে ভীষণ শান্তি লাগছে। মনে হচ্ছে তোমায় বুকে জড়িয়ে হৃদয়টা এখন ঠান্ডা, শীতলতা আর প্রশান্তিতে ছেয়ে গেছে। পূর্বাশা বলতে চাইল কিছু, কিন্তু জায়ান মুখ বন্ধ করল তার। আলতোভাবে কামড় দিল মেয়েটার ঘাড়ে। শিউরে উঠল পূর্বাশা, কণ্ঠে কোনো শব্দ তোলার পরিবর্তে কণ্ঠরোধ হল তার। চোখ মুখ খিচে খামচে ধরল জায়ানের উদম বাহু। ছেলেটা দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল নিজের প্রিয়তমা স্ত্রীর সকল আঘাত। বেশ কিছুক্ষণ পূর্বাশার ঘাড়ে মুখ ডুবিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল জায়ান। অতঃপর ছেড়ে দিল মেয়েটাকে। নাক মুখ কুঁচকে বলল, তোমার এই ভারী পোশাক আর গহনায় খোঁচা লাগছে আমার শরীরে, পাল্টে এসো তাড়াতাড়ি। পূর্বাশা চেয়ে দেখল, সত্যিই তার পোশাকের চুমকি, পাথর আর গহনার খোঁচায় লাল লাল দাগ পড়ে গেছে জায়ানের ফর্সা বক্ষস্থল জুড়ে। দুই বাহুতেও নখের দাগ স্পষ্ট। মনে মনে খারাপ লাগল পূর্বাশার, তবে প্রকাশ করল না সে। মুখ বাঁকিয়ে বলল, আমি তো পাল্টেই আসতাম, আপনি আর সেই সুযোগ দিলেন কই? রুমে ঢুকেই পাঞ্জাবি খুলে এদিকে ছুঁড়ে রে ছে ন জুতা খুলে উড়িয়ে দিয়েছেন। তারপরে বলা নেই কওয়া নেই হুট করে এসে জড়িয়ে ধরলেন। জায়ান ভ্রু কুচকাল, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, তোমাকে জড়িয়ে ধরতে আমাকে আগে থেকেই বলে কয়ে নিতে হবে? অবশ্যই, কোনো দিন না। আমি দুটো জিনিসে কখনো বলে কয়ে বা তোমার থেকে অনুমতি নিতে পারব না। প্রথমটি হলো জড়িয়ে ধরায়, আর দ্বিতীয়টি হলো মুখ খাওয়ায়। আমার যখন ইচ্ছে হবে তোমাকে জড়িয়ে ধরব, আর যখন ইচ্ছে হবে মুখ খাবো, বুঝেছ? এইটুকু বলে থামল জায়ান। অতঃপর আবার বলল, যাও এখন ফ্রেশ হয়ে এসো। তপ্ত নিঃশ্বাস ফেলল পূর্বাশা। এবার সে মা চাচিদের শিখানো নিয়মগুলোর চর্চা করতে চাইল। সে নম্র কণ্ঠে সালাম জানালো জায়ানকে, বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম। সালামের উত্তরটা স্বাভাবিকভাবে দিলেও কিঞ্চিত ভ্রু কুচকাল সে। অতঃপর বলল, হঠাৎ সালাম করলে যে? এটা নিয়ম। পূর্বাশার স্বাভাবিক কণ্ঠ। জায়ান নিজের হৃদয় কুচকে রেখেই বলল, কেমন নিয়ম? বাঙালি মুসলিম দম্পতিদের প্রথম রাতে অর্থাৎ বাসর রাতে ঘরে স্বামী প্রবেশ করলেই প্রথমে নাকি স্ত্রীকে তাকে সালাম করতে হয়। তারপর দুজনে অজু করে নামাজের মাধ্যমে নতুন জীবন সূচনা করতে হয়। জায়ান নিজের পাজোড়া দ্রুত এগিয়ে দিল পূর্বাশার পানে, অতঃপর বলল, নাও সালাম করো। পূর্বাশা চোখদ্বয় ছোট ছোট করে তাকালো জায়ানের পানে, তবে মুখে কিছু না বলে সালাম করে নিল। অতঃপর জায়ান নিজের পা দুটো সরিয়ে নিয়ে বলল, আচ্ছা এখন ফ্রেশ হয়ে অজু করে এসো, তাহলে নামাজ পড়ব আমরা। পূর্বাশা কথা বাড়াল না আর। ও বাড়ি থেকে আসার সময়ে সাথে করে আনা লাগেজটা খুঁজে একটা নরম 3 পিস বের করে নিয়ে তা নিয়ে ঢুকল ওয়াশরুমের ভিতরে। কিঞ্চিত সময় নিয়ে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলো সে। পূর্বাশা বেরিয়ে আসতেই জায়ান ঢুকল ওয়াশরুমে, ফ্রেশ হয়ে টি-শার্ট শরীরে জড়িয়ে অজু করে বেরিয়ে এলো। ততক্ষণে পূর্বাশাও পাশাপাশি দুটো জায়নামাজ বিছিয়ে দিয়েছে। জায়ান এসেই নামাজে দাঁড়াল, পূর্বাশাও তার সাথে সাথেই দাঁড়াল পাশের জায়নামাজে। জনে একসাথে নামাজ সম্পূর্ণ করে যার যার জায়নামাজ ভাঁজ করে গুছিয়ে বিছানায় এসে বসল।
জায়ান নিজের পকেট থেকে দুটো কাপড় রিং বের করল আস্তে ধীরে। পূর্বাশার হাত ধরে একটা রিং পরিয়ে দিল মেয়েটার অনামিকা আঙ্গুলে। অন্যটাও তার হাতে দিয়ে বলল, আমার হাতে পরিয়ে দাও। পূর্বাশা দ্বিরুক্তি করল না, কোনো বাধ্য মেয়ের মতো পরিয়ে দিল আংটিটা। জায়ান কিঞ্চিত সময় নিয়ে নিজের হাতটা উল্টে পাল্টে দেখল, অতঃপর শুয়ে পড়ল বিছানায়। পূর্বাশা এখনও বসে রয়েছে বিছানার এক কোণে। মনের ভিতরে তীব্র অস্বস্তিবোধে নিয়ে দেখছে আশপাশটা। সে কোথায় ঘুমাবে? স্বামীর পাশেই তো স্ত্রীর ঘুমানোর নিয়ম। যেহেতু সে বিয়ে করেছে জায়ানকে, সেহেতু তার পাশেই তো ঘুমানো উচিত তার। তবুও কেমন একটা অস্বস্তি লাগছে পূর্বাশার। যতই স্বামী হোক না কেন, এভাবে হঠাৎ একজন পুরুষের পাশে ঘুমানোতে একজন নারীর অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। পূর্বাশা ঢোক গিলল, মনের মধ্যে অস্বস্তি নিয়েই শুয়ে পড়ল জায়ানের পাশে। তবে তাদের মধ্যে অনেকটা ফাঁকা স্থান এখনও বিদ্যমান। পূর্বাশা বিছানায় শুতেই সে ফাঁকা স্থান মিটিয়ে দিল জায়ান। একটু এগিয়ে ঘনিষ্ঠ হল সে মেয়েটার সাথে। পিছন দিক থেকে নিজের সাথে জড়িয়ে নিল পূর্বাশাকে। কেঁপে উঠল মেয়েটা। ভয়, লজ্জা, সংকোচের এক মিশ্র অনুভূতিতে জর্জরিত হয়ে পড়েছে সে। ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গা এলিয়ে দিলেও ঘুম আসলে তো। এভাবে যদি পিছন থেকে কোনো পুরুষ জড়িয়ে রাখে তবে ঘুম আসবে আর কি করে? পূর্বাশা হাঁসফাঁস শুরু করল। হাসল জায়ান। পূর্বাশার সাথে আর একটু ঘনিষ্ঠ হয়ে শুধালো, কি সমস্যা, ঘুমাচ্ছ না কেন? নিশ্চয়ই বাসর রাত নিয়ে চিন্তা করছ যে তোমার স্বামী আদর না করে ঘুমাচ্ছে কেন, তাই না? পূর্বাশা চুপ রইল। মোড়ামুড়ি শুরু করল জায়ানের বন্ধন থেকে নিজেকে ছাড়ানোর জন্য। কিন্তু পারল না। জায়ান মুখ গুজল পূর্বাশার ঘাড়ে। মোহিত কণ্ঠে বলল, চিন্তা করো না কৃষ্ণময়ী। চীনে পৌঁছে আমি একটু অপেক্ষা করব না, যেদিন পৌঁছাব সেদিনই বাসর সেরে ফেলব। কথাটা বলে একটু থামল জায়ান, আবার বলল, সমস্যা হলো কি এখানে বসে আবার কাল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। আমার আবার সারারাত বাসর সেরে সকাল সকাল ঘুম থেকে ওঠা পোষাবে না, তাই বাসরটা আপাতত স্থগিত করে রাখলাম। পূর্বাশার লজ্জা বাড়ল। ছেলেটা বাসর করবে না অথচ লজ্জা দিচ্ছে তাকে ঠিকঠাক মতো। পূর্বাশা আর বলল না কিছুই, নড়লও না একটু। চুপচাপ ঘাপটি মেরে পড়ে রইল বিছানায়। মধ্যরাত, চারদিকে নীরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে। ব্যস্ত শহরটা এই সময়ে শান্ত নীরব বেশ। দিনের আলোয় চলতে থাকা যানবাহনের শব্দ বা কোলাহল শোনা যাচ্ছে না, কোনো হয়তো ঘুমিয়ে গেছে সবাই। সারাদিনের কার্যকলাপে ক্লান্তিভরা শরীরটা এলিয়ে দিয়েছে বিছানায়। কিন্তু এই মধ্যরাতে ঘুমহীন দুই চোখ নিয়ে ছাদের ইট পাথরে পড়া এবারও থোবড় মেঝেতে শুয়ে আছে নক্ষত্র। এক হাত মাথার নিচে রেখে দৃষ্টিতে আকাশের পানে। কি সুন্দর গোলথালার মতো রূপালী এক চাঁদ আজ স্থান করে নিয়েছে আকাশের মধ্যভাগে। নিজের স্নিগ্ধ আলো ছড়িয়ে ভরিয়ে তুলেছে প্রাকৃতিতে। এই স্নিগ্ধ আলো গায়ে মেখেই নক্ষত্রের ভালোবাসার মানুষটি হয়তো আজ অন্য কারো বক্ষে মাথা রেখে ঘুমাচ্ছে। হৃদয়টা হু হু করে উঠল ছেলেটার। নিজের একটা ভুলের কারণে যে সে এত বড় একটা শাস্তি পাবে কখনো কল্পনাও করেনি। নিজের শুধুমাত্র একটা ভুলের কারণে আজ নিজের ভালোবাসা, সুখ, শান্তি সব হারিয়েছে সে। দু চোখ গড়িয়ে অশ্রু বিন্দুর আভাস মিলল নক্ষত্রের। সে তো আজ যায়নি পূর্বাশার বিয়েতে, নিজের চোখে দেখেনি পূর্বাশাকে অন্য কারো হতে, তবুও যেন হৃদয়ের পীড়া কমছে না একটুও। ক্ষণে ক্ষণে তার বৃদ্ধি ঘটছে। নক্ষত্রের মা বাবা অনেক জোরাজুরি করলেও নিজের শরীর খারাপের দোহাই দিয়ে আজ সে বাড়িতেই থেকে গেছে। আচ্ছা, কি এমন হতো পূর্বাশা ওই ভুলটা ক্ষমা করে দিয়ে তার হয়ে গেলে? হয়তো তবে সে একটু শান্তি পেত। নিজের ভালোবাসা হারানোর পীড়া এভাবে দহনের আগুনে জ্বলতে হতো না। নক্ষত্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল আকাশের ওই উজ্জ্বল চাঁদটার পানে। ধরা গলায় বলল, তোমার অভিশাপটা ফলতে আর পরজন্ম পর্যন্ত অপেক্ষা করতে হলো না পূর্বা, এ জন্মেই পূরণ হয়ে গেল। এই দেখো আজ আমি তোমার অবস্থানে, নিজের বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে কেমন নিথর হয়ে পড়ে রয়েছি। আচ্ছা, পরজন্ম বলে কি সত্যিই কিছু আছে? হয়তো নেই। যদি থাকত তবে কেন পরজন্মের উদ্দেশ্যে দেওয়া তোমার অভিশাপ এই জন্মেই আমাকে আঘাত করল? এই জন্মে তো আমি অন্তত তোমাকে পেতে পারতাম। স্বার্থপর সময় বয়ে চলছে নিজের গতিতে। এরই মধ্যে গোটা একটা দিন কেটে গেল। আজ পূর্বাশার বউ ভাত, ও বাড়ি থেকে এই বাড়িতে লোকজন আসবে। ইতোমধ্যেই পূর্বাশাকে সাজানো শুরু করে দিয়েছে। আর নিজেদের বাড়ির গেটের সম্মুখে দাঁড়িয়ে তৃষাম অপেক্ষা করছে সেই গায়ে হলুদের দিনটাকে এবং চ্যাংকে কাদায় ফেলে দেওয়া মেয়েটিকে। সেদিনকার অমন একটা অসম্মানের প্রতিশোধ যদি সে না নিতে পারে, চীনে গিয়েও শান্তি পাবে না। জায়ানের বিয়ের দিনও ওই মেয়েটার উপর প্রতিশোধ নেওয়ার অনেক ইচ্ছে ছিল তার, কিন্তু জুতো রেখে প্রতিশোধ নিতে ওঠার সাহস করতে পারেনি সে।
আজ দেখা যাবে মেয়েটাকে আজ নাকানিচোবানি না খাইয়ে যদি ছেড়ে দিয়েছে তবে তার নামও তৃষাম না। আজ দেখা যাবে মেয়েটাকে আজ নাকানিচোবানি না খাইয়ে যদি ছেড়ে দিয়েছে তবে তার নামও তৃষাম না। ছেলেটা গেটের সম্মুখে দাঁড়িয়ে আছে ভীষণ আগ্রহ নিয়ে। কিছু সময়ের মধ্যেই তার আগ্রহের ইতি টেনে মেয়ের বাড়ির লোক এসে উপস্থিত হল জায়ানদের বাড়িতে। তৃষাম হাসিমুখেই লেগে পড়ল আতিথেয়তায়। সাথে দুই চোখ বুলিয়ে খুঁজছে সেদিনের মেয়েটাকে। খুব একটা কষ্ট তাকে করতে হলো না, একটু সময় অতিবাহিত হতেই মেয়েটার দেখা পেল তৃষাম। যদিও মেয়েটার নামটা এখনও অজানা তার, তবে মেয়েটার প্রতি তৃষামের ক্ষোভ সীমাহীন। তাকে কিনা নিজের বন্ধু প্লাস ভাইয়ের গায়ে হলুদের দিনটা উপভোগ করতে না দিয়ে লুঙ্গি পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে রেখেছিল এই মারাত্মক রমণী। হৃদয়ের তীব্র ক্ষোভ দমন করতে ব্যর্থ হয়ে যখন সাপের মতো ফোঁস আওয়াজ তুলেছিল তৃষাম তার কণ্ঠে, তখনই দেখা পেল বাড়ির কাজের ছেলে রহিমের। ছেলেটা শরবত নিয়ে এসেছে পূর্বাসাদের বাড়ি থেকে আসা অতিথিদের জন্য। তৃষামের মাথায় চট করে একটা বুদ্ধি খেলে গেল। রহিমের পানে এগিয়ে গিয়ে বলল, শরবত নিয়ে কোথায় যাচ্ছিস? মেহমানব দিতে। উত্তরটা জানাই ছিল তৃষামের। শুধুই একটা ভাব জমানোর জন্য সে জিজ্ঞেস করেছিল এই কথা। তৃষাম ঠোঁট টেনে হাসল একটু। অতঃপর রহিমকে বলল, তোর নিশ্চয়ই বিয়ে বাড়িতে আরও অনেক কাজ আছে। যা তুই সেগুলো কর, শরবতটা বরং ওদের আমিই দিচ্ছি। রহিম যেন খুশি হল, হাসিমুখে বলল, আচ্ছা। কথাটি বলেই শরবতের ট্রেটা সে এগিয়ে দিল তৃষামের পানে। তৃষামও ধরল ট্রেটা। রহিম চলে যেতেই ট্রের মধ্যভাগে থাকা বড় বড় পানি ভর্তি গ্লাস হাতে নিয়ে তা থেকে পানি ঢালল নিজের পায়ে, অতঃপর সেই পা ধোয়া পানি কিছুটা পরিমাণ দিয়ে দিল একটা শরবতের গ্লাসে। ব্যাস, কাজ শেষ তার। হেলে দুলে মেয়ের বাড়ির সকলের সম্মুখে শরবত নিয়ে উপস্থিত হল তৃষাম। এক এক করে হাস্যোজ্জ্বল মুখশ্রী নিয়েই সকলের হাতে শরবতের গ্লাস তুলে দিল ছেলেটা। তার প্রতিপক্ষ অর্থাৎ সেই মেয়েটার হতে শরবত তুলে দিতেই মেয়েটার ভ্রু কুঁচকে এল। প্রথমে একটু সন্দেহ লাগলেও পরবর্তীতে শরবতের রং, স্বাদ দেখে আর সন্দেহ রাখল না। ঢকঢক করে খেয়ে ফেলল শরবতটা। তৃষামের ওষ্ঠে ফুটে উঠল বিশ্বজয়ের হাসি। যাক, অবশেষে নিজের প্রতিশোধ নিতে সক্ষম হয়েছে সে। এর থেকে শান্তির আর আছে কি? কিন্তু ওই শরবতে যে তার পা ধোয়া পানি ছিল তা তো জানাতে হবে মেয়েটিকে, নয়তো মেয়েটা বুঝবে কিভাবে সে কি খেয়েছে। তাকে তো বুঝাতে হবে তৃষাম কি জিনিস, কত বড় সাহসের, তার সাথে পাঙ্গা নিতে আসে। তৃষাম একটু এগিয়ে গিয়ে পাশাপাশি দাঁড়াল সেই মেয়েটির, কণ্ঠ খাদে নামিয়েই বলল, আমার পা ধোয়া পানি কেমন লাগল? মেয়েটি চমকাল। তৃষামের কথার মানে বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল তার পানে। ছেলেটা হাসল, অতঃপর বলল, আপনার শরবতটা আমার পা ধোয়া পানি থেকে বানানো। আর এটা সেদিন আমাকে কাদা পানির মধ্যে ফেলে দেওয়ার প্রতিশোধ, বুঝেছেন? মেয়েটি স্তব্ধ হল যেন। শেষ পর্যন্ত সে কিনা কারো পা ধোয়া পানি খেয়েছে। পেটের মধ্যে মোচড় মেরে উঠল যেন। কিঞ্চিত সময় নিয়ে মেয়েটি গোল গোল চোখে কতক্ষণ তাকিয়ে রইল তৃষামের পানে, অতঃপর হুট করেই হরহর করে মি করে দিল তৃষামের গায়ের উপর। হকচকিয়ে উঠল ছেলেটা। এটা কি হল? প্রতিশোধ নিতে এসে নিজেই ভুক্তভোগী হয়ে গেল। ইসসছি, মেয়েটা মি করে ভাসিয়ে দিল তার শরীর। গা গুলিয়ে উঠল তৃষামের। মি দিবে আগে সংকেত তো দিয়ে নিবে তা না, সরাসরি একদম মি করে দিল। তৃষামের জানা মতে একজন মানব মি দেওয়ার আগে ও কোক করবে, তারপর মি দিবে তা না, সরাসরি পেট পরিষ্কার করে ফেলল। এখন আবার মি দিয়েও ও কোক করছে। ঘৃণার রি করে উঠল তৃষামের শরীর। নাক ছিটকে দৌড় লাগাল সে ঘরের ভিতরে। এখনই পোশাক পরিবর্তন করতে হবে তাকে, নয়তো দেখা যাবে ঘৃণায় নিজেই মি করে দিয়েছে। মেয়েটির এমন অবস্থা দেখে ব্যস্ত হয়ে পড়ল আশেপাশের সবাই। তার সাথে আসা অন্যান্য মেয়েরা এসে ধরল তাকে। ব্যস্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে প্রিয়ন্তী? শরীর খারাপ লাগছে? প্রিয়ন্তী উত্তর দিল না কোনো। সে ওক করে যাচ্ছে এখনও। ইচ্ছে করছে পেটের নাড়ি ভুঁড়ি শুদ্ধ সব বের করে দিতে। সেই শেষ পর্যন্ত কিনা এই মা পুরুষের পা ধোয়া পানি খেল। সময় গড়াল। প্রাকৃতি তার বসন্ত নিয়ে এখনও স্থির থাকলেও জায়ানদের ছুটি স্থির রইল না। বিয়ের কেনাকাটা, গায়ে হলুদ, বিয়ে, বৌভাত সব মিলিয়ে ছুটির দিনগুলো যেন হাওয়ায় মিলিয়ে গেল। জায়ান, পূর্বাশা, তৃষাম আর চ্যাং অবশেষে বাংলাদেশ ছেড়ে আবারও পাড়ি জমাল সুদূর চীন দেশে। প্রতিশোধ নিতে গিয়ে নিজেই ভুক্তভোগী হওয়া এক বেদনায় স্মৃতি বক্ষে সামলে নিয়ে তৃষাম বাংলাদেশ ছাড়ল আর চ্যাং তার প্রিয় লুঙ্গি নিয়ে। গুনে গুনে 5টা লুঙ্গি লাগেজে ভরেছে সে। সামনে গরমকাল,
গরমে এই নিচ থেকে হাওয়া চলাচলের সুষ্ঠু ব্যবস্থা সম্পন্ন লুঙ্গিগুলো কাজে আসবে দারুণভাবে। বাংলাদেশের এয়ারপোর্ট থেকে প্লেনে চেপে বসার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই চীনে পৌঁছে গেল তারা। কলেজের সম্মুখ পর্যন্ত একসাথে 4 জন গেলেও সেখান থেকে আলাদা হয়ে গেল তারা। ত্রিশাম এবং চ্যাং গেল হোস্টেলে আর পূর্বাশা এবং জায়ান নিজস্ব ফ্ল্যাটে। পূর্বাশা এখন থেকে জায়ানের সাথে সেখানেই থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিয়ে হয়েছে তাদের, এখনও কি দূরে দূরে থাকবে নাকি? তাছাড়া জায়ানের কোর্স শেষ হতেও দেরি নেই বেশি। কোর্স শেষ হলে সম্ভবত চাকরির দিকে ঝুঁকবে না সে। মায়ের উত্তরাধিকার সূত্রে পাওয়া ব্যবসার হাল ধরবে। যদিও ইতোমধ্যে হাল ধরে ফেলেছে সে এবং সেজন্যই বেশ কিছু সময় আগেই হোস্টেল ছেড়ে সে ফ্ল্যাটে উঠেছে আর এবার পূর্বাশাও উঠল। পূর্বাশাকে নিয়ে নিজের ফ্ল্যাটে এলো জায়ান। যদিও মেয়েটাকে নিয়ে আগেও কয়েকবার এসেছিল ফ্ল্যাটে, তবুও আজ অনুভূতি ভিন্ন। আগে এসেছি সাধারণ একজন শুধুমাত্র ভালোবাসার মানুষ হিসেবে, আর আজ এসেছে ভালোবাসার মানুষ আবার সাথে সাথে বউ হিসেবে। ফ্ল্যাটের দরজা খুলে পূর্বাশার আগে আগে ভিতরে ঢুকল জায়ান। দুই পাশে হাত ছড়িয়ে হাসি হাসি মুখে বলল, তোমার ঘর, তোমার সংসার কৃষ্ণময়ী। তোমার ঘর, তোমার সংসার, বাক্যটা যেন ঝংকার তুল্য পূর্বাশার কর্ণে। প্রশান্তিতে ছেয়ে গেল মেয়েটার বক্ষস্থল। তার সংসার, এই ছোট্ট সংসারটা তার। পূর্বাশা পা বাড়িয়ে ঘরে ঢুকল। আশেপাশে তাকিয়ে দেখে নিল তার নতুন সংসারটা। এ বাসায় আগে আসা হলেও ভালোভাবে দেখা হয়নি কখনো। বাসার সবটা তার শাশুড়ি মিসেস শিও সাজিয়েই রেখে গেছেন, এখন শুধু তাকে হালটা ধরতে হবে। পূর্বাশাকে ফ্ল্যাটে ঢুকে এদিক ওদিক দেখতে দেখে জায়ান বলল, ফ্রেশ হয়ে নাও, অনেকটা পথ পাড়ি দিয়েছি আমরা। পূর্বাশা দ্বিরুক্তি করল না। লাগেজ খুলে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে ঢুকল ওয়াশরুমে। খানিক সময় নিয়ে একদম গোসল সেরে বেরিয়ে এলো পূর্বাশা। জায়ানও এতক্ষণে বাসার অন্য ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছে। পূর্বাশা এগিয়ে গেল তার পানে, অতঃপর বলল, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? বাসায় আছে কিছু রান্না করার মতো, নাকি অর্ডার করবেন? জায়ান তাকালো মেয়েটার পানে। সদ্য গোসল কর ভেজা চুলে মেয়েটাকে আজ যেন একটু বেশি সুন্দর এবং স্নিগ্ধ লাগছে। এই মেয়েটাকে তার দৃষ্টিতে এত মায়াবী কেন লাগে? আচ্ছা, সবার দৃষ্টিতেই কি এমন লাগে নাকি শুধু তার? হয়তো শুধুমাত্র তার দৃষ্টিতেই এমন লাগে, কারণ সে যে ভালোবাসে এই মেয়েটাকে। আর পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃষ্টি হল ভালোবাসার দৃষ্টি। সত্যিকারে ভালোবাসতে জানলে পৃথিবীর সবচেয়ে কুৎসিত নারীকেও পরীর সমতুল্য মনে হবে। জায়ান মোহিত ভঙ্গিতে হেঁটে গেল পূর্বাশার পানে। নিজের 2 হাত বাড়িয়ে মেয়েটার নরম কোমল 2 গাল নিল হাতের ভাঁজে। অতঃপর পূর্বাশার নরম কোমল ওষ্ঠ জোড়া আবদ্ধ করল নিজ ওষ্ঠের ভাঁজে। খুব সাবধানে নিজ ওষ্ঠ দ্বারা নমনীয়ভাবে সিক্ত করল প্রিয়তমার ওষ্ঠজোড়া। বেশ খানিকটা সময় নিয়ে ছাড়ল জায়ান মেয়েটাকে। প্রিয়তমার কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল বার কয়েক। চোখ বন্ধ করে মুগ্ধ কণ্ঠে বলল, এত সুন্দর কেন তুমি? জায়ানের এমন স্পর্শে কেঁপে উঠেছিল পূর্বাশ। নিজের অনুভূতিতে জর্জরিত হয়ে নাজুক হয়ে পড়েছিল সে। তবে পরক্ষণেই ছেলেটার এমন কথা শুনে চমকালো মেয়েটা। সে সুন্দর? কে বলেছে সে সুন্দর? যদি সুন্দরী হতো তবে ছোটবেলা থেকে এই সমাজের মানুষদের দ্বারা এতটা লাঞ্ছনা, বঞ্চনা কিংবা এতটা তিরস্কারের শিকার হতে হতো না তাকে। লোকটার মাথার সাথে নিশ্চয়ই চোখ জোড়াও গেছে এবার। আগে তো তার জন্য মানসিক ভারসাম্যহীন রোগীর মতো আচরণ করত, আর এখন অন্ধের মতো আচরণ করছে। পূর্বাশা তাচ্ছিল্যের হাসি হাসল। মৃদু কণ্ঠে বলল, আপনাকে তো এবার মানসিক ডাক্তার দেখানোর সাথে সাথে চোখের ডাক্তারও দেখাতে হবে মশাই। জায়ান পূর্বাশার কপাল থেকে নিজের কপাল সরাল। ভ্রু কুঁচকে শুধালো, এই যে আমাকে সুন্দর বলছেন? জায়ান হাসল পূর্বাশার কথায়। একটু এগিয়ে মুখ হেল মেয়েটার কোমল গালে, অতঃপর বলল, আমার দৃষ্টিতে তুমি ঠিক কতটা সুন্দর তা তুমি কখনোই বুঝবে না কৃষ্ণময়ী। পূর্বাশা ওষ্ঠ ফাঁক করল, হয়তো বলতে চাইল আরও কিছু, কিন্তু জায়ান তার আগেই তাকে ঘুরিয়ে দিল। কপট রাগ দেখিয়ে বলল, চুল মোছনি কেন? ঠান্ডা লেগে যায় যদি। লাগবে না, অভ্যাস আছে আমার। জায়ান ভ্রু কুঁচকাল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, চুল ভেজা রাখাটা আবার কারো অভ্যাস হয় কিভাবে? যৎসব উদ্ভট কথা। এইটুকু বলেই প্রস্থান করল জায়ান। কিঞ্চিত সময় পরই একটা টাওয়েল নিয়ে আবার ফিরল সে। আলতোভাবে মুছে দিতে শুরু করল পূর্বাশার লম্বা চুলগুলো। চুল মুছতে মুছতেই জায়ান গম্ভীর স্বরে বলল, তোমার মতোই তোমার চুলগুলোও সুন্দর। পূর্বাশা ভরকাল কিছুটা। এটা কি জায়ান তার প্রশংসা করল? হয়তো প্রশংসা করেছে, কিন্তু এমন গম্ভীর স্বরে কেউ কখনো প্রশংসা করতে পারে জানা ছিল না মেয়েটার।
প্রশংসার স্বর থাকবে নরম, মিষ্টি, মোহিত তা নয় গম্ভীর স্বর। পূর্বাশার ভাবনার মধ্যেই কলিং বাসার কলিং বেলটা বেজে উঠল। জায়ান স্ত্রীর চুল মোছা বাদ দিয়ে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলেই দৃশ্যমান হল একজন ডেলিভারি ম্যান। হয়তো জায়ান খাবারের অর্ডার করেছিল তা নিয়েই এসেছে। রাতের আধারে ঢেকে গেছে চারপাশটা, যদিও এখনও খুব বেশি রাত হয়নি। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে রাত 10টা প্রায়। ব্যস্ত শহরের কোলাহল কমেনি এখনও। ওই তো যানবাহনের তীব্র পাপধ্বনি শোনা যাচ্ছে এখনও। ব্যস্ত শহরের কোলাহল কমেনি এখনও। ওই তো যানবাহনের তীব্র পাপধ্বনি শোনা যাচ্ছে এখনও। পূর্বাশা আর জায়ান রাতের খাবার সেরে ফেলেছে একটু আগেই। স্বামী স্ত্রী হাতে হাতে থালা বাসন সব ধুয়ে গুছিয়ে এসে বসল টিভির সম্মুখে। পূর্বাশা টিভির রিমোটটা নিয়ে টিভি অন করতেই জায়ান একটু গা ঘেঁষে বসল মেয়েটার পাশে। পূর্বাশা শিউরে উঠল একটু। জায়ান আর তার মধ্যকার দূরত্ব বাড়িয়ে সে সরে বসল একটু। জায়ানের যেন পছন্দ হল না সে দূরত্ব। আবারও তার এবং পূর্বাশার মধ্যকার দূরত্ব ঘুচিয়ে ছেলেটা গা ঘেঁষে বসল স্ত্রীর। পূর্বাশা আবারও সরে বসতে চাইল। স্বামীর সাথে দূরত্ব বাড়াতে উদ্যত হতেই জায়ান নিজের হাত বাড়িয়ে চেপে ধরল মেয়েটার পাতলা নরম সুডৌল কোমরখানা। কেঁপে উঠল পূর্বাশা। হৃদপিণ্ডটাও যেন লাফিয়ে উঠল মুহূর্তে। ঢোক গিলল পূর্বাশা। তুতলিয়ে বলল, কি করছেন কি? টিভি দেখছি তো। জায়ান হাসল। শক্ত হাতে পূর্বাশার কোমর চেপে তাকে তুলে নিল নিজের কোলে। এক হাতে কোমর চেপে এবং অন্য হাতে থুতনি ধরে পূর্বাশার মুখটা ফিরিয়ে নিল জায়ান নিজের পানে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, টিভি দেখতে হবে না তোমাকে। তুমি শুধু আমাকে দেখো। পূর্বাশা এলোমেলো দৃষ্টি ফেলল। আড়ষ্ট কণ্ঠে বলল, আপনাকে কেন দেখব? আপনি কি কোনো দেখার বস্তু নাকি? আমি শুধুমাত্র তোমার জন্য দেখার, ভালোবাসা এবং আদরের বস্তু কিংবা মানব যা তুমি মনে করো। পূর্বাশা আড়ষ্ট হল। হৃদস্পন্দনের গতিও তার অস্বাভাবিক। বিদ্যুতে স্পৃষ্ট ব্যক্তির ন্যায় যেন থেকে থেকে কেঁপে উঠছে মেয়েটা। অজানা অদ্ভুত এক অনুভূতি যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে মেয়েটাকে। পূর্বাশা নিজেকে ছাড়াতে চাইল জায়ানের বন্ধন থেকে। ইতস্তত কণ্ঠে বলল, ছাড়ুন। জায়ান ছাড়ল না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরল পূর্বাশাকে। মেয়েটার গলায় আলতো একটা কামড় দিয়ে বলল, ছাড়ার জন্য ধরেছি নাকি? জায়ানের স্পর্শ গভীর হল। অল্প সময়ের ব্যবধানেই বেসামাল করে তুলল মেয়েটাকে। পরম আবেশে চোখজোড়া বন্ধ করে খামচে ধরল জায়ানের দুই বাহু। ছেলেটা আলতোভাবে কামড় দিল পূর্বাশার কানের নরম লতিতে। ঘোর লাগা কণ্ঠে বলল, আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না কৃষ্ণময়ী। অনুমতি দিলে আর নিজেকে নিয়ন্ত্রণ করতেও চাইছি না। পূর্বাশা নাজুক দৃষ্টিতে তাকাল, বুঝল সে স্বামীর হৃদয়ের আকুলতা। ছেলেটাকে কম অপেক্ষা তো করায়নি সে। বিয়ের পরও এতদিন জায়ান নিজেকে নিয়ন্ত্রণ করে রয়েছে, পূর্বাশার উপরে জোর খাটায়নি কোনো। জায়ান স্বামী তার উপরে সম্পূর্ণ অধিকার আছে ছেলেটার। পূর্বাশা উপেক্ষা করতে পারল না জায়ানের আবদার। লাজুকভাবে মাথা রাখল জায়ানের বক্ষে। জায়ান বুঝে নিল প্রিয়তমার উত্তর। ঠোঁট এলিয়ে হাসল সে। অতঃপর পূর্বাশাকে কোলে তুলে নিয়েই উঠে দাঁড়াল। লম্বা লম্বা পা ফেলে ঢুকল বেডরুমে। বেডরুমে বিছানো বড় লম্বা বিছানাটায় খুব সাবধানে শুইয়ে দিল জায়ান তার প্রিয়তমাকে। হাত তুলে নিজের ফর্সা শরীর থেকে টি-শার্টটা খুলে ছুঁড়ে ফেলল মেঝেতে। অতঃপর নিজের শরীরের ভার ছেড়ে দিল পূর্বাশার শরীরের উপরে। মুখ ডুবালো মেয়েটার গলায়। ছোট ছোট চুম্বনে উন্মাদ করে তুলল মেয়েটাকে। অন্ধকার, চার দেওয়ালে আবদ্ধ ঘরটা ভরে উঠছে দুজন নরনারীর ভারী নিঃশ্বাসের শব্দে। এতদিন পরে আজ যেন পূর্ণতা পেল দুটি হৃদয়, দুজন মানবের ভালোবাসা। দুজন মিলে পাড়ি দিল নতুন এক অধ্যায়। মধ্যরাত, চারদিক নীরব নিস্তব্ধতায় ঢেকে গেছে। রাত্রির প্রথম ভাগে যে যানবাহনের কোলাহলের শব্দ শোনা যাচ্ছিল এখন আর শোনা যাচ্ছে তা। হয়তো সকলে যার যার কর্মের সমাপ্তি ঘটিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। শুধুমাত্র ঘুম নেই জায়ান এবং পূর্বাশার চোখে। জায়ান আধশোয়া হয়ে শুয়ে রয়েছে বিছানায় আর তার নগ্ন বক্ষে এলোমেলো চুলে স্থান করে নিয়েছে পূর্বাশা নামক রমণী। কক্ষজুড়ে পিনপতন নির্বতায় ঘেরা। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরে নিজেদের মধ্যাকার নিস্তব্ধতা ভাঙল পূর্বাশা। কিছুটা উৎসুক কণ্ঠে বলল, একটা প্রশ্ন ছিল। জায়ান একটু ঝুঁকে চুমু খেল পূর্বাশার চুলের ভাঁজে। অতঃপর বলল, কি? যে মেয়েটা আপনার চোখের ছিল, যাকে দেখতে পারতেন না একদম, কখনো কটু কথা বলতে ছাড়তেন না, দাড়ি পারলে তো 2-4 ঘা লাগিয়ে দিতেন, সেই মেয়েকে এত ভালোবাসলেন কিভাবে?
জায়ান স্বাভাবিকভাবেই উত্তর দিল, আমি নিজেও জানি না। পূর্বাশা ভ্রু কুঁচকে শুধালো, কেন জানেন না? জায়ান কিঞ্চিত সময় নিয়ে ভাবল। ভাবুক ভঙ্গিতেই বলল, আচ্ছা একটা কথা বলো তো। কি? আমি যদি তোমাকে চিনে আসার পরে প্রতিনিয়ত ওভাবে অপমান না করতাম, ওভাবে কষ্ট না দিতাম, তবে কি তুমি শক্ত হতে পারতে? আজ যেমন মানুষ তোমাকে কোনো কটু বাক্য শোনালে শুদ্ধ বাক্যে তুমি জবাব দিতে পারো, তখন তুমি দিতে পারতে? তোমার প্রথম জবাব দেওয়াটা কিন্তু আমার মাধ্যমেই শুরু হয়েছিল। আমাকে ওই দিন পার্কেই কিন্তু প্রথম জবাব দিয়েছিলে তুমি। পূর্বাশা মুখ তুলল জায়ানের বক্ষ থেকে। বড় বড় চোখ করে বলল, তবে কি আপনি আমাকে শক্ত করার জন্যই খারাপ ব্যবহার করতেন? তপ্ত নিঃশ্বাস ফেলল জায়ান। পূর্বাশাকে দুই হাতে আগলে নিয়ে বলল, সত্যি বলতে তেমন কোনো চিন্তা ভাবনা তখন আমার মধ্যে ছিল না। তোমার সাথে আমার প্রথম দেখা হওয়ার পর থেকেই তোমার প্রতি আমি অন্যরকম একটা টান অনুভব করছিলাম। এদিকে নিজের বাবার প্রতি ঘৃ না থেকে বাঙালি জাতির প্রতি হৃদয়ে তীব্র এক বিদ্বেষ জন্মেছিল। না পারছিলাম তোমাকে হৃদয় স্থান দিয়ে গ্রহণ করতে, আর না পারছিলাম দূরে সরিয়ে রাখতে। সব মিলিয়ে নিজেই কেমন এক উন্মাদের ন্যায় হয়ে উঠেছিলাম। আর সেই উন্মাদ অনুভূতি থেকেই তোমাকে অপমান করতাম, কষ্ট দিতাম। তবে এই তোমাকে কষ্ট দিয়ে নিজে শান্তি পাইনি কখনো, বরং দিন দিন আরও উন্মাদ হয়ে পড়ছিলাম। শেষে নিজের অনুভূতিগুলো যখন একটু একটু করে বুঝতে শুরু করলাম, তখন বুঝলাম আমার তোমাকে চাই, ভীষণভাবে চাই। যদিও তারপরও নিজেকে আটকানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছি, তবে আমি পারিনি। কারণ তুমি যে ততদিনে পুরোপুরিভাবে ঘায়েল করে দিয়েছিলে আমাকে। পূর্বাশা শুনল জায়ানের সব কথা। হৃদয়টা যেন প্রশান্তিতে ভরে উঠল তার। এত ভালোবাসা, এত সুখও তার কপালে ছিল। ওই যে কথায় আছে না, রাতের গভীর অন্ধকারের পরে দিনের উজ্জ্বল আলোর দেখা মিলে, আর শত কষ্টের পর সুখের দেখা মিলে। তেমনি এই জায়ানও তার সুখ। ছোটবেলা থেকে কষ্ট পেতে পেতে এই জায়ান নামক কঠিন এক সুখের দেখা মিলেছে তার। যে সুখের আবেশে আজ সিক্ত সে। ভোরের আলো ফুটেছে, চারদিকটা উজ্জ্বল আলোয় ভরে উঠেছে। ব্যস্ত শহরটার ব্যস্ততা বেড়েছে, তাও স্পষ্ট। তবে কি আজ ঘুম ভাঙতে একটু বেশিই দেরি হলো পূর্বাশার। ফজরের নামাজ আদায় করে জায়ানের সাথে বিছানায় একটু গাইলিয়ে দিয়েছিল পূর্বাশা। যার দরুন উঠতে উঠতে এই এত দেরি। মেয়েটা পিটপিট করে চোখ দুটো খুলল নিজের। ঘুম ভেঙেই চোখের সম্মুখে দেখতে পেল জায়ানের ঘুমন্ত মুখশ্রী। কি সুন্দর বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে লোকটা। উস্কো খুস্কো চুল, ঘুম ঘুম মুখশ্রীতে জায়ানকে দারুণ লাগছে। এই পুরুষ পূর্বাশার স্বামী ভাবতেই চিত্ত যেন শীতল হয়ে যাচ্ছে মেয়েটার। পূর্বাশা আর একটু গভীরভাবে দেখল জায়ানকে। ঘুমানোর দরুন নাকের আশেপাশে তেল জমেছে। সূর্যের আলোয় তা চিক চিক করছে। পূর্বাশা হাসল। হৃদয়ে ভয়ঙ্কর এক ইচ্ছে জাগল তার। তবে আজ আর নিজের কোনো ইচ্ছেকে দমাল না মেয়েটা। তাছাড়া জায়ান এখন ঘুমে। এই সময়টাই তার ইচ্ছে চরিতার্থ করার মূল সময়। ছেলেটা জেগে থাকা অবস্থায় যদি নিজের ইচ্ছে পূরণে অগ্রসর হয় পূর্বাশা, তবে নির্ঘাত লজ্জায় পড়তে হবে তাকে। তাই আর না ভেবে একটু ঝুঁকে মুখ হেল জায়ানের উঁচু নাকে। রি করে পালানোর ন্যায় মুখে পালাতে গেলে নিজেকে আবিষ্কার করল জায়ানের পুরুষালী হাতের শক্তপোক্ত বাঁধনে। পূর্বাশা আলতোভাবে নিজের কোমর থেকে হাত সরালো জায়ানের, অতঃপর ওয়াশরুমে ঢুকল ফ্রেশ হতে। খানিক সময় নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানার পানে তাকিয়ে সে দেখল জায়ান এখনও ঘুমে। পূর্বাশা আর তুলল না ছেলেটাকে ঘুম থেকে। সে বরং রান্নাঘরে ঢুকল কিছু রান্না করতে। প্রতি বেলা কি আর খাবার অর্ডার করে করে খাওয়া যায় নাকি? কাল সন্ধ্যায় জায়ান মোটামুটি একটা বাজার করে এনেছিল। সেইগুলো দিয়েই বরং এখন রান্না বসিয়ে দেওয়া যাক। জায়ানের ঘুম ভাঙল প্রায় বেলা তখন 11টার দিকে। ঘুম ভাঙতেই সে চোখ বন্ধ করতেই হাত বাড়িয়ে পাশে খুঁজল পূর্বাশাকে, কিন্তু মেয়েটাকে পেল না সে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল জায়ান। মেয়েটা নিশ্চয়ই তাকে রেখে ঘুম থেকে উঠে গেছে। তাহলে তাকে ডাকল না কেন? পিট পিট করে চোখ খুলল জায়ান। আশেপাশে তাকিয়ে দেখল পূর্বাশা রুমে আছে কিনা। না, নেই কোথাও। ঘুমু ঘুমু চোখ মুখেই ফ্রেশ না হয়েই সে বেরিয়ে এলো রুম থেকে। ড্রয়িং রুম থেকেই রান্নাঘরে বাসন কোসনের আওয়াজ কর্ণে ভেসে এলো তার। সময় ব্যয় না করে জায়ান এগিয়ে গেল রান্নাঘরের দিকে। দেখল পূর্বাশা রান্না করছে কি যেন। নিঃশব্দে ছেলেটা রান্নাঘরে ঢুকল, হাত বাড়িয়ে পিছন থেকে জড়িয়ে ধরল পূর্বাশাকে। ঘাড়ে মুখ গুজে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, আমাকে রেখে উঠলে কেন? জায়ানের স্পর্শে কিঞ্চিত কেঁপে উঠল পূর্বাশা। নিজেকে সামলে নিয়ে বলল, ঘুম ভেঙে গিয়েছিল তো তাই। তাহলে আমাকে ডাকতে। আপনার ঘুমে বিরক্ত করতে চাইনি।
জায়ান পূর্বাশার ঘাড় থেকে মাথা তুলল। ঠোঁট উল্টিয়ে বলল, কিন্তু ঘুম থেকে উঠে তোমাকে দেখতে না পেয়ে আমি বেশি বিরক্ত হয়েছি। পূর্বাশা কথা ঘুরতে চাইল। আমতা আমতা আরে বলল, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। জায়ান গেল না। পূর্বাশারা সাথে আর একটু ঘনিষ্ঠ হয়ে বলল, আগে আমি চুমু খাবো, তারপর অন্য কিছু। পূর্বাশা মুখ বাঁকাল। ভেঙচি কেটে বলল, ইসছি, এখনো দাঁত ব্রাশ করেননি। আপনার বাসি মুখে আমি কখনোই চুমু খাব না। জায়ান হালস ঠোঁট বাঁকিয়ে বলল, কিন্তু আমি খাব। আর এটা আমাকে রেখে তোমার আগে আগে ঘুম থেকে ওঠার শাস্তি। পূর্বাশা নিজেকে ছাড়িয়ে নিতে চাইল জায়ানের বাঁধন থেকে, কিছু জায়ান তাকে ছাড়ল না। দুই হাতে মুখটা শক্ত করে ধরে জোরপূর্বক মুখ হেল মেয়েটার কপালে, দুই গালে, নাকে, ঠোঁটে, অতঃপর সিটি বাজাতে বাজাতে হেলেদুলে বেরিয়ে গেল রান্নাঘর থেকে।